হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে, ভূতের গল্প। আজকে তোমরা শুনবে সবর্ণা চট্টোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মায়াপথ। গল্পটা শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকন আছে ওটা একবার বাজিয়ে দিও, তাহলে আমাদের প্রত্যেকটা গল্প তোমরা শুনে নিতে পারবে সবার আগে। বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের গল্প। আজকের গল্প মায়াপথ। বাইকের দলটা যখন জোরথাং ঢুকলো তখন সন্ধে হয়ে এসেছে, অথচ এতটাও দেরি হওয়ার কথা তো ছিল না। কে জানতো এই ট্রিপটাতে এত বাধা পড়বে রাস্তায়। একেই তো বলা নেই কওয়া নেই, পরশু বিকেল থেকে বৃষ্টি শুরু হলো একটানা। আকাশ তখন অফিসেই, কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। ভোর 4টের দিকে ওরা বের হবে। 2 মাস আগে থেকে ছুটির জন্য অ্যাপ্লাই করে শেষমেশ কয়েকটা দিন পাওয়া গেছে হরে ঘরে। রাহুল রায়, অতুল শ্রীবাস্তব, জিগ্নেশ সিনহা আর আকাশ ব্যানার্জি। বাইকে করে ঘোরার নেশাটা দিন দিন চেপে বসছে ওদের। আগে টুকটাক কাছাকাছি দিয়ে শুরু করে এবার একেবারে সিকিম। পাহাড় বরাবরই আকাশের প্রিয় জায়গা। কি যে টানে! মা মারা যাওয়ার পর আকাশের আর কোনো পিছু টান নেই আপাতত। সম্পর্কটাও ভেঙেছে, তাও 2 বছর হয়ে গেল। ওদের 4 জনের মধ্যে এখনো কেউ বিয়ে টিয়ে করেনি। ট্রিপটা অ্যারেঞ্জ করতে খুব একটা বেগ পেতে হলো না। ইউটিউব থেকে মোটামুটি ব্লগগুলো দেখে নিয়েছে যাওয়ার আগে। প্যাকিংও রেডি। বাইকটা আকাশ আগের দিনই সার্ভিসে দিয়েছিল। সকালে অফিস আসার আগে নিয়ে এসেছে, কিন্তু এ কি, কথা নেই বার্তা নেই। আকাশ কালো করে বৃষ্টি সন্ধে থেকে। রেনকোটও সঙ্গে নেই, থাকার কথাও নয়। এখন শরৎকাল, পুজোর মরশুম। ঝকঝকে তুলোর মতো মেঘ সকালে। এরকম আবহাওয়ায় কেউ রেনকোট নিয়ে ঘোরে? যাই হোক, ছিটে ফোটা বৃষ্টি নিয়েই নিজের রয়্যাল এনফিল্ড স্টার্ট দিল আকাশ। গাড়িটা পুরো মাখনের মতো চলে। কখন যে এত পথ পার হয়ে যায় অদ্ভুত গতিতে, নিজেই টের পায় না কখনো। দিন দিন আরও যেন বেগ খেয়ালি হয়ে পড়ছে, আনমনা হয়ে যায় বড্ড বেশি। আকাশ বাড়ি এলো 7টার দিকে। এয়ারপোর্ট পেরিয়ে মাইকেল নগরের কাছে ওর ফ্ল্যাট। বাকিরাও অফিস শেষ করে কথা মতো সেখানেই হাজির হলো। রাতে একদম হালকা খাওয়া না হলে ভোর রাতে বের হওয়া মুশকিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা বিশ্রাম নিল আগে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই উঠে তৈরি হয়ে নিল। কিন্তু বেরোনোর সময় থেকেই শুরু হলো বিপত্তি। বৃষ্টিটা কমে গিয়েও আবার পড়তে শুরু করেছে। কিন্তু মনস্থির যখন করেছে তখন বেরোতেই হবে। অতুল বলল, একটু ধরুক বরং, জানিস, কিছুক্ষণ ওয়েট কর, তারপর বের হই। আমারও তাই মনে হয়, নাহলে প্রথম থেকেই একেবারে ভিজে যাব। তেরিকা, বেরোনোর সময় এরকম বৃষ্টি আমার একদম ভালো লাগে না, যেখানেই যাই না কেন। কোনো ওয়েদার ফোরকাস্ট তো ছিল না, তবু যে কী সব শুরু হলো, দূর, মেজাজটাই বিগড়ে দিচ্ছে। বিরক্তির সঙ্গে বলল রাহুল। আকাশ এতক্ষণ ওদের কথা চুপ করে শুনছিল। অফিস থেকে ফেরার পথেও ভিজেছে। সাইনাসের প্রবলেম আছে ছোট থেকেই। বৃষ্টিতে ভিজলে কোথাও এখনো ভয় করে, জ্বর আসবেই। ওষুধগুলো অবশ্য ঠিকঠাক গুছিয়ে নিয়েছে ব্যাগে। শেষমেশ বেরোবার সময় এরকম একটা বাজে আবহাওয়া একেবারেই আশা করেনি আকাশ। মা বেঁচে থাকলে কখনো এভাবে বের হতে দিত না। আকাশের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। এতটা রাস্তা বাইকে করে এই প্রথম পাহাড়ে যাওয়া, নতুন অভিজ্ঞতা। কত দিনের যে ইচ্ছে ছিল, নতুন এই বাইকটা কিনেই ছিল এই কথা মনে করে।
পাহাড় পছন্দ করে বলে এই প্রথম বাইকের ট্রিপটা নিজের পছন্দের জায়গাতেই বেছেছে। ইচ্ছে ছিল প্রথম হল্টটা করবে রায়গঞ্জে, কিন্তু সময় বের হতে না পারলে রায়গঞ্জ পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে। বৃষ্টি একটু কমতেই ওরা বেরোনোর তোড়জোড় করল। রেইনকোট গলাতে গলাতে দেখল ঘড়িতে তখন ভোর 6টা বাজবে। ইচ্ছে আছে কৃষ্ণনগরের কাছে গিয়ে হালকা কিছু খাওয়ার। মাথায় মনে তখন অনেক কিছু চলছে আকাশের। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। দুগ্গা দুগ্গা করে ওরা 4 জন বের হলো অবশেষে। কিছুটা দূর যাওয়ার পরেই দেখল যে বৃষ্টি আর নেই, কিন্তু দ্বিতীয় বিপত্তিটা বাঁধল কৃষ্ণনগরে ওরা এসে থামল যখন। রাস্তার পাশের একটা ধাবাতে চা আর ডিম টোস্ট অর্ডার দিয়েছে 4 জন। এখানকার ওয়াশরুম ব্যবহার করেই প্রয়োজনীয় কাজকর্ম সারতে হবে, কারণ এরপর যদি আবার সেসবের জন্য দাঁড়াতে হয় তাহলে রায়গঞ্জ পৌঁছাতে দেরি হয়ে যাবে। মাঝে শুধু একবার কোথাও লাঞ্চ করবে, এই রকমই ভাবনা আছে মাথায়। অতুল বলল, তোরা বস, আমি একটু আসছি। কোথায়? জিগ্নেশ জিজ্ঞেস করল। এই টয়লেট আর কি। দাঁড়া, আমিও যাব বলেই উঠে দাঁড়ালো রাহুল। দুজনে ধাবার পাশ দিয়ে চলে গেল পেছন দিকে। এদিকটা বেশ ফাঁকা। ধাবার পেছন দিকে একটা ছোট্ট ঘর, সামনে একটা টিনের দরজা লাগানো, ওটাই টয়লেট। যত পথচারী যাওয়া আসা করে এখানেই নিজেদের প্রয়োজন মেটায়। রাহুল ভেতরে ঢুকেই বেরিয়ে এলো, প্রায় চেঁচিয়ে বলল, এত অপরিষ্কার জায়গায় কেউ যেতে পারে? অতুল, ওদিকটা চ, এখানে যাবো না। আরে ওদিকটায় তো ফাঁকা মাঠ, কি করবি? চ না, গিয়ে দেখি, ঝোপঝাড় কিছু তো পাবো। রাহুল অতুলকে প্রায় টেনে নিয়ে গেল। একটা বড় ঝোপের আড়ালে নিজেদের প্রয়োজন মেটানোর পর যেই পেছন ফিরল, দেখে সামনে এক মহিলা। নোংরা শাড়ি, গায়ে কালি মাখা, না আঁচড়ানো চুলে জট পড়ে এমন ভয়ঙ্কর লাগছে দেখতে, যদি অন্ধকার হতো তাহলে যে কেউ ভূত বলে ভুল করত। তার উপর সামনের দাঁতগুলো ভাঙা, চোখগুলো লাল রঙের, বেশ বড়। মহিলাটি তাদের দিকে এমনভাবে তেড়ে এলো হাতে একটা পাথর নিয়ে যে দুজনেই প্রাণপণে দৌড়ালো ধাবার দিকে। মহিলাটিও তখন পেছন পেছন বলেই চলেছে, এগো এগো, এগোলেই বিপদ, এগোলেই বিপদ, এগো। কথাগুলো ওদের কানে তাড়া করে এলে ওরা আর পেছন ফিরে তাকালো না। এক দৌড়ে এসে একেবারে থামলো আকাশ আর জিগ্নেশ যে টেবিলে বসেছিল সেখানে এসে। ওদের দেখে জিগ্নেশ বলল, কিরে, হাঁপাচ্ছিস কেন? ওরা দুজন দুটো চেয়ার টেনে নিয়ে বসলো আগে। টেবিলে রাখা জলের বোতল থেকে অল্প জল খেলো। চারপাশটা একবার দেখে নিল অতুল। বউটা চলে গেছে বোধহয়, আর দেখা যাচ্ছে না। কোন মহিলা? পুরো ঘটনাটা অতুল সবাইকে বলল। আকাশ শুনে হাসতে হাসতে বলল, আরে এতে এত ভয় পেলি কেন তোরা? পাগড়ি ডাগলি হবে কোনো, ভূত তো নয়। আর তোরা তো দুজনে দেখছি হেভি ভীতু। হ্যাঁ, জোরে হেসে উঠল জিগ্নেশ আর আকাশ। অতুল আর রাহুলের খানিকটা রাগই হলো শুনে। রাহুল খানিক মেজাজ নিয়েই বলল, এই এই জানা আছে, জানা আছে, তোরা কত সাহসী না, জানা আছে। ওরকম হঠাৎ করে পেছন ঘুরেই যদি এমন একটা বউকে দেখতিস, উস্কো খুস্কো চুল, পুরো মুখের ওপর চেড়ে আসছে, হাতের মুঠোয় আবার একটা পাথর, তোরাও না ভয় পেতিস। একেই তো এমন একটা ধাবায় এসে উঠেছিস, সেই সকালবেলা তো চারপাশে কোনো মানুষজন নেই, পেছন থেকে ফাঁকা ধুতু করছে মাঠ, আর ধাবা পেলি না একটা গোটা রাস্তায়। যত আজে বাজে জায়গাগুলো আকাশের পছন্দ। আকাশ বলল, আরে জানিসই তো, এই ধরনের জায়গাই আমার পছন্দ, যেখানে ভিড় কম, শহুরে ছোঁয়া কম, ফাঁকা মেলা, একেবারে ছিমছাম। যাকে বাদ দে, আর রাগ করতে হবে না। চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেল। আমি বরঞ্চ নতুন করে চায়ের অর্ডার করি।
তোরা ব্রেকফাস্টটা শেষ কর। এই বলে আকাশ উঠে গেল ধাবার ভিতর। ধাবাটা সত্যি বেশ ছোট। বাবা আর তার ছোট ছেলেই দোকানটা চালায়। ছেলেটাকে আবার 4 কাপ চায়ের কথা বলে একটা সিগারেট ধরালো আকাশ। চারপাশটা একটু ঘুরে দেখল, কাউকে দেখতে পেল না। পাগল বউটা কোথায় গেল কে জানে। ছেলেটা কাঁচের গ্লাসে 4টে চা এনে ওদের টেবিলের দিকে এগিয়ে যেতেই আকাশ দোকানের লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে আশেপাশে কোনো পাগলি থাকে? লোকটা অবাক হয়ে বলল, পাগলি? কই না তো, কেন? না, কিছু না। বলে আকাশ টেবিলে ফিরে এলো। 4 জন চেয়ারে বসে একটু আমেজ করে চা খেলো। এরপর একেবারে টানা বাইকে জার্নি। ঠিক সময়ে রায়গঞ্জ না পৌঁছাতে পারলে ঠিক মতো রেস্ট নেওয়া হবে না। রাতটা ওখানে কাটিয়ে পরের দিন শিলিগুড়ি হয়ে সিকিম ঢুকবে। রায়গঞ্জ যাওয়ার পথে কোথাও হালকা কিছু খেয়ে নিতে হবে। রিচ খেলে আকাশ একেবারে জার্নি করতে পারে না। জিগ্নেশ আবার চিকেন ছাড়া অন্য কিছুই খেতে পারে না। অতুল আর রাহুল বলেই দিয়েছে ভুলভাল কোনো জায়গায় ওরা আর দাঁড়াবে না। এবার ওদের পছন্দ মতো রেস্তোরাঁয় যেতে হবে। ব্রেকফাস্ট যেমন তেমন করে হলো ঠিকই, কিন্তু লাঞ্চটা ভালো করে সারতে হবে। তখন আবহাওয়া ভালো, আকাশ বেশ ঝলমলে পরিষ্কার। খাওয়া দাওয়া সেরে ওরা হাতে গ্লাভস, হেলমেট, সানগ্লাস সব পরে নিল। বাইক স্টার্ট দিতেই একসঙ্গে 4টে বাইক যেন বাঘের মতো গর্জে উঠল। অতুল বলল, এনফিল্ড রে ভাই, এনফিল্ড। 4টেখানি কথা। চ, এবার একেবারে সোজা গন্তব্য। সকাল থেকে যা লাগিয়েছে, ট্রিপটা মনে হচ্ছে বেশ থ্রিলিং হবে। মালদার কাছে এক জায়গায় লাঞ্চ সেরে রায়গঞ্জ যখন ঢুকলো তখন একেবারে বিকেল। ফারাক্কায় না দাঁড়ালে আরও তাড়াতাড়ি পৌঁছানো যেত। এদিকটায় বেশ ভালো গরম, অন্যরকম। গা হাত পা জলে, ঘাম কম হয়, ডিহাইড্রেশনের সমস্যা হয়। সঙ্গে অবশ্য সেরকম ড্রিঙ্কও রাখা আছে। রায়গঞ্জে কুলিকের আশেপাশে একটা লজে উঠেছে 4 জন। এখানে একটা ফরেস্টের এসেন্স আছে ভালোই। বিকেলে জঙ্গলটা বেশ নিরিবিলি। তবে শিলিগুড়ি রোড ধরে সবসময় গাড়ির এত ধোঁয়া যে গাছগুলোর পাতায় মোটা ধুলোর আস্তরণ পড়েছে। কুলিকের ভেতরে আর যাওয়া হলো না ওদের। সময় পার হয়ে গেছে। লজের বারান্দা থেকে যেটুকু জঙ্গলের ভেতরটা উঁকি দেওয়া যায় আর কি। দূরে কুলিক নদী বয়ে যাচ্ছে তীর তীর করে। জল প্রায় নেই বললেই চলে। পরের বর্ষায় আবার ভরে উঠবে। সূর্য ডোবার সময়টা কি যে অপূর্ব লাগে। আকাশ নেমে এলো লজের সিঁড়ি দিয়ে। কমলা রঙের সূর্যটা ঢলে পড়েছে গাছের কোলে। কুলিক সে ছবিকে বন্দি করে রাখছে ঠিক একটা ক্যামেরার মতো। আকাশের একটা ডিএসএলআর আছে, তবে বাইক ট্রিপে অত কিছু আনা যায় না। কাছাকাছি হলে তাও ভাবা যেত। একই প্রথম অভিজ্ঞতা, কোনো রকম রিস্ক নেয়নিও। অগত্যা পকেট থেকে ফোনটা বের করে তাতেই কটা মুহূর্ত বন্দি করা গেল। জিগ্নেশ 1 প্লেট চিকেন পকোড়া আর কফি নিয়ে বসেছে। লজের বারান্দা দিয়ে দেখছে আকাশকে। রাহুল পেছনে এসে পিঠে একটা চাঁটি মেরে জিগ্নেশকে বলল, সালা তোর শুধু খাওয়া, আবার পকোড়া নিয়ে বসেছিস। আগের চিকেন তন্দুরিটা তো এখনো হজম হয়নি। হ্যাঁ, এই খাওয়া নিয়ে কিছু বলবি না কিন্তু রাহুল। তুইও নে, কে বারণ করেছে? জায়গাটা ফাঁকা বলে ওদের কথাগুলো অস্পষ্টভাবেই কানে আসছিল আকাশের। সে হাসল মনে মনে। যেখানে 2 জন থাকবে সেখানে তর্ক হবেই। একজন খেয়ে দিয়ে ওজন বাড়ায়, অন্যজন জিমে জয়েন করার পর থেকে ডায়েট ছাড়া কোনো কথাই বলে না। মাঝখান থেকে আমরাই ভালো আছি, যা জোটে তাই কুড়ু। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে নদীর একদম কাছে চলে এলো আকাশ। নদীর ধারটা বেশ পিচ্ছিল।
জলটাও পরিষ্কার নয়। উল্টো দিকে একটা শ্মশান আছে বোঝা যাচ্ছে। এদিকে ওদিকে ঠাকুরের কাঠামো দেখে বুঝল এই নদীতে ঠাকুরও ভাসানো হয়, কিন্তু নদীর সংস্কার সেভাবে হয় না। তাই প্রতিবার বর্ষায় এখানকার পরিস্থিতি খারাপের দিকে যায়। ঠান্ডা তেমন পড়েনি এখনো, তবে বিভৎস গরমটাও নেই। এসি রুম বুক করেছে ওরা, তাও সারাদিন এখন অফিসে থেকে এসির একটা বদভ্যেস হয়ে গেছে। মা থাকলে বেশ রাগ করতেন। মায়েরা বোধহয় রাগটাও খুব যত্ন করে করতে পারেন। মায়ের কথা মনে পড়ল আকাশের। কিভাবে যে 2 মাসের মধ্যে সবটা শেষ হয়ে গেল। নার্ভের জটিল রোগ, শেষটায় আর চেনাই যেত না। অত সুন্দর গানের গলা এখনো কানে বাজে মাঝে মাঝে। মনটা খারাপ হয়ে গেল আকাশের। এমনি কম কথা বলে, যতটুকু কথা হতো সিমির সাথেই সেটাও টিকল না। পকেট থেকে মানি ব্যাগটা বের করলো আকাশ। ভেতরে মায়ের একটা পাসপোর্ট সাইজ ছবি রাখা। ওটা হাতে নিয়ে কি যেন ভাবছে সে। আস্তে আস্তে অন্ধকার নামছে। আর বেশিক্ষণ থাকা যাবে না, সাপখোপ থাকতে পারে। জঙ্গল থেকে মাঝে মাঝে শিয়াল টিয়ালও বেরিয়ে আসে। লজের দারোয়ান বলছিল লজে ফিরবে ভাবছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই শোনে উল্টো দিকে অতুলের গলা। কি রে, কোথায় হাওয়া হলি? কফি তো 2 বার এসে ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়লো। তুইও কি ওর সঙ্গে ঘুমোচ্ছিলি নাকি? ওই আর কি, একটু গড়িয়ে নিলাম। হ্যাঁ, তোর তো পকেটেই থাকে ঘুমটা। তা না তো কি, তোর মতো কি তা বলে দেবদাস মুড নিয়ে ঘুরে বেড়াবো নাকি? হ্যাঁ, আসছি, ফোন রাখ। ওরা কোজাগরি পূর্ণিমা টার্গেট করেই এবছর প্ল্যানটা করেছে। বরফে ঢাকা পাহাড় ওরকম এক রাতে দেখার আনন্দটাই আলাদা। অফিসে এত ওয়ার্কলোড, প্রতি মাসে টার্গেট পূরণ করতে না পারলেই বসের দেমাগ তো আছেই। মা মারা যাওয়ার পর থেকে এমনিতেই অনেকটা একা হয়ে গেছে আকাশ। সিমি চলে যাওয়ার পর মা চেয়েছিলেন যাতে বাউন্ডুলে ছেলেটার একটা গতি হোক বিয়ে টিয়ে করে। আকাশ রাজি হয়নি। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তবে বাবারও যে একটা জম্পেশ বুলেট ছিল সেটা স্পষ্ট মনে আছে আকাশের। মায়ের কাছে শুনেও ছিল বাবা সেই বুলেট নিয়ে কত জায়গায় গেছেন। কোথাও সেই বীজটা ওর ভেতর তখনই গেঁথে যায়। নিজের ফ্ল্যাট শেষে বাইকটা কিনে দুটো ইএমআই এর বোঝা টানতে টানতে রোজকার জীবনে একেবারে যাচ্ছে তাই অবস্থা আকাশের। এবার সাহস করে বেরিয়ে না পড়লে আর চলছিল না। আকাশ অতুলের পাশে বিছানায় শুয়ে শুয়ে রিমোট টিপে টিভির চ্যানেলগুলো উল্টাচ্ছে। হুড়মুড়িয়ে তখনই ঘরে ঢুকলো রাহুল। বলল, কিরে ল্যাদ খাচ্ছিস? ডিনার করি চ, কাল তো আবার ভোরে বেরোনো। চ, ডাইনিংয়ে যাবি তো নাকি রুমে? না না না, একদম রুমে না, নিচে ডাইনিং হল, ওখানেই চ। রাতে তুলাইপাঞ্জি চালের ভাত আর দেশি মুরগির ঝোল বলেছি। ইস, আবার চিকেন? স্যার কাল থেকে তো নুডলস আর মোমো ছাড়া কিছুই জুটবে না তেমন। আজ একটু 2 হাত কোছলে জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিল রাহুল। জিগনেসটা কই? অতুল জিজ্ঞেস করল। কোথায় আবার? একেবারে কিচেনে, কুকটার সাথে পুরো ভাব জমিয়েছে। এই বাই দ্য ওয়ে, তোরা সবাই বাড়িতে ফোন করেছিস তো? বাবা এখনো রেগে আছে। মাই কথা বলল, সেই একই কথা, সাবধানে যাস। বাবার ইগোটা না কোনোদিনই ম্যাচ করে না আমার সাথে। নিজে যা করেনি সেটাই ভুল। চুপ করে শুনল আকাশ। বাবাকে খুব বেশি মনে নেই ওর, তখন তো কত ছোট। সেরকম কোনো স্মৃতি বাবার সঙ্গে নেই। মায়ের একার লড়াইটা ও খুব কাছ থেকে দেখেছে। তখনই পেছনে একটা ধাক্কা দিল অতুল। কি রে, আবার দেবদাস মোড়ে?
উফ, তোকে নিয়ে আর পারি না রে আমাদের শাহরুখ খান। না না, একদম না, শুধু সৌমিত্র ভাই, কোনো কথা হবে না। আপনি তোরা বকেই যাচ্ছে। রুম থেকে বেরিয়ে সামনে সিঁড়ি নেমে গেছে ডাইনিং হলে। জিগ্নেস বসে বসে টেবিল বাজাচ্ছে। ওরা তিনজনও এসে সঙ্গী জুটল। এই রামপ্রসাদ লোকটা বেশ ভালো রান্না করে। সন্ধ্যাবেলায় কফি পকোড়া খারাপ করেনি। রামপ্রসাদ খাবার দিয়ে গেল টেবিলে। লজটা এখন বেশ ফাঁকা, যদিও পুজোর মরশুম বলা চলে। আসলে এখানে তেমন লোকজন এমনিও আসে না। যারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য এরকম গাড়িতে বা বাইকে প্ল্যান করে তারাই মাঝে মাঝে রাত্রিটা কাটাতে আসে। ওদের গরম গরম খাবার সার্ভ করে পাশেই দাঁড়িয়ে রইল রামপ্রসাদ। প্রথম গ্রাস মুখে তুলে রাহুল আর জিগ্নেস একসঙ্গেই বলে উঠল, বাহ, দুর্দান্ত। রামপ্রসাদ বলল, আগে বাবু, আপনাদের আর কিছু চাই তো বলুন। বলছি একটু পেঁয়াজ আর লঙ্কা হলে খুব ভালো হতো। রামপ্রসাদ একটা ছোট প্লেটে কাটা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে এলো। সেটা ওদের সামনে টেবিলের ওপর রাখলো। প্লেট থেকে একটা পেঁয়াজ তুলে নিয়ে কামড় দিতে দিতেই অতুল জিজ্ঞেস করলো, ভাই রামপ্রসাদ, এই যে চারিদিকে এরকম জঙ্গল, রাত্রে কোনো ভয় টয় নেই তো? ভয় টয় মানে কি বলতে চাইছেন দাদাবাবু? মানে কোনো ধরো জন্তু জানোয়ার কিংবা ভূত টুত? মাঝে মধ্যে সাপ টাপ শেয়াল টেয়াল চলে আসে। বৃষ্টি হলে বিষধর সাপ মাঝে মধ্যেই দেখা যায়। আর তেনাদের কথা যদি বলেন তাহলে এখনো অবধি তো তেমন কিছু ঘটেনি। তবে হ্যাঁ, একটু দূরেই তো শ্মশান আছে, তাই একটু সাবধানে থাকাই ভালো। তেনাদের নাম তেমন নেওয়ার দরকার নেই। একদম রাম রাম বলতে বলতে রাত্রে 4 বার মাথায় প্রণাম করে শুয়ে পড়বেন, কিচ্ছু হবে না। কথাগুলো বলে রামপ্রসাদ চলে গেল। অতুল অনেকক্ষণ আগেই খাওয়া থামিয়ে দিয়েছে, মুখটা এখন হাঁ করে আছে। রামপ্রসাদ চলে যাওয়ার পর অতুল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, ঠিক কি বলতে চাইলো বুঝলাম না, আছে কি নেই? আরে দূর, তোর আর ভয় কাটে না, ফালতু কথা ভাবিস কেন? আরে একেই তো সকালের ওই পাগলির মুখটা বারবার মনে পড়ে যাচ্ছে যখন একা থাকছি, তার উপর রাত্রে যদি এই সব উপদ্রব হয়। অতুলের কথা শেষ হলো না, জিজ্ঞেস বলে উঠল, তুই এখনো ওই বউটাকে নিয়ে পড়ে আছিস? আকাশ, তোকে আমি আগেই বলেছিলাম এই ভীতু মালটাকে নিয়ে বের হোস না, পুরো ঝুলিয়ে দেবে ট্রিপটা। আকাশ এতক্ষণ চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। খাওয়া শেষ করে আঙুল চাটতে চাটতে বলল, দারুণ খেলাম, এক্সিলেন্ট। আর তোরা তোদের ফালতু কথা ছাড়, শুতে চ, নইলে সকালে উঠতে আবার দেরি হবে। খাওয়া দাওয়া শেষ করে ওরা চারজন রুমে চলে এলো। রাত তখন 9:30। লজটা বেশ নিরিবিলি জায়গায়। আকাশই বুকিংটা করেছিল, জঙ্গলের বেশ কাছাকাছি থাকতে পারবে বলে। রুমের ভেতর থেকেও এক টানা ঝিঁঝিরি শব্দ আসছে। চারজন বিছানায় শুয়ে পড়ল। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারেনি। সময় এগিয়েছে নিজের গতিতে। নিস্তব্ধ রাত্রির পরিবেশে একটানা উপস্থিতি জানিয়ে যাচ্ছে কয়েকটা ঝিঁঝি পোকা। ক্লান্ত শরীরের গভীর তন্দ্রা ভরিয়ে রেখেছে চার বন্ধুকে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে ঘুম ভাঙল আকাশের। খসখস করে শব্দ হচ্ছে। শুকনো পাতার ওপর দিয়ে কিছু চলে যাওয়া আসার মতো একটা শব্দ। লজের চারপাশে অনেক শুকনো পাতা পড়ে আছে। কুকুর টুকুর যাতায়াত করলেও এরকম শব্দ হতে পারে, এই মনে করে পাশ ফিরে শুলো আকাশ। অবাক হওয়ার কিছু নেই, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। আর গলাটা শুকিয়ে আসছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে। এই কারণে ও রাত্রিবেলায় আজকাল আর ভারী কিছু খায় না। একেই তো মাথায় চাপ থাকলে ঘুমের সমস্যাটা বেড়ে যায়। মা চলে যাওয়ার পর থেকে যেন সমস্যাটা দ্বিগুণ হয়ে গেছে। তার উপর মাঝে মাঝেই
মাকে স্বপ্নে দেখে। মাঝে মাঝে মনে হয় মা ওর সঙ্গেই আছে। ভীষণ অস্বস্তি হয় তখন। দেখতে পায় না, অথচ অনুভব করতে পারে মাকে। শব্দটা যেন ক্রমশ কাছে আসছে মনে হলো আকাশের। ওদের ঘরের ঠিক বাইরে। ঘুরে তাকালো সে বিছানার দিকে। বাকি তিনজন তখনও অঘরে ঘুমাচ্ছে। চুপচাপ খাট থেকে নামলো আকাশ। দরজার কাছাকাছি গিয়ে শব্দটা থেমে গেল। আকাশ মনে মনে ভাবল, শুকনো পাতা থাকলে লজের বাইরে রাস্তায় পড়ে থাকবে, তাহলে রুমের বাইরে এই খসখসে শব্দটা কিসের, আর থেমেই বা গেল কেন? আস্তে আস্তে দরজায় কান পাতল আকাশ। না, কোনো আওয়াজ আর আসছে না। দরজা থেকে সরে এসে বিছানায় শুতে যাবে, আবার শব্দটা পরিষ্কার। এবার সত্যিই কারোর পায়ের আওয়াজ। কোনো কিছু না ভেবেই দরজাটা টেনে খুলল আকাশ। বাইরের প্যাসেজে আবঝা আলো জ্বলছে, বাকি সবটা অন্ধকার। নিজের রুম থেকে বাইরে বেরিয়ে এলো। দেখল নিচে রামপ্রসাদ আর দারোয়ান দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটা গাড়ি রাখা। হয়তো ওদের মতনই কেউ এসে উঠেছে লজে রাত্রি কাটানোর জন্য। এদের মধ্যে কেউ উপরে উঠেছিল রুম খুলে দিতে। তাদেরই পায়ের আওয়াজ হবে। এই ভেবে শুতে চলে গেল আকাশ আবার নিজের ঘরে। একটু জল খেয়ে বিছানায় এসে শুল। মোবাইলে মায়ের কিছু গান রেকর্ড করা আছে, সেটাই হেডফোন দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল একসময়। আর কোনো বিপত্তি আসেনি। ঘুম ভাঙল একেবারে ভোরবেলা অ্যালার্মের আওয়াজে। ভোর তখন 4টে। বাকিরা উঠে তৈরি হয়ে নিল। রামপ্রসাদকে আগের দিন রাত্রেই বলা ছিল। ও চা বিস্কিট দিয়ে গেল রান্নাঘর থেকে। লজের সব বিল মিটিয়ে ওরা যখন বের হতে যাবে, আকাশ রামপ্রসাদকে জিজ্ঞেস করল, কালকে রাতে কে এসেছে গো রামপ্রসাদ? তুমি কি ওপরে গেছিলে? আমি? না তো দাদাবাবু। ও, তাহলে কি দারোয়ান গেছিল? না, ও তো আমার সঙ্গেই ছিল। তাহলে ওপরে কে গেছিল? কার গাড়ি এলো রাতে? ও, ওই গাড়িটা? লজ তো এমনিতেই ফাঁকাই থাকে, তাই নিচের গ্যারেজের একটা দিক মালিক ভাড়া দিয়েছে। এই গাড়িটা দীনদয়ালের, এখানকার লোকাল ড্রাইভার। ও রাতে এখানেই গাড়িটা রেখে যায়। ও, বুঝলাম। তাহলে বলছো কাল রাতে কোনো গেস্ট আসেনি, তোমরা ওপরেও যাওনি, তাই তো? না দাদাবাবু, কাল যা হলো আমরা তো ওই নিয়েই কতক্ষণ কথা বললাম। কাল আবার কি হয়েছে? একটা কেউটে ইহা বড় অত রাতে লজের সামনেটায় পড়েছিল। কেউ টুকরো টুকরো করেছে সাপটাকে। এ চত্বরে ওভাবে কেউ মারবে না, এমনটা কখনো ঘটেনি। দারোয়ান আর আমি নিজে দেখেছি। উফ, কি হাল! শেষ কথাগুলো আকাশের কানে সেভাবে আর ঢুকলই না। ওর পরিষ্কার মনে আছে ওই পায়ের শব্দ। কে তাহলে ওদের রুমের চারপাশে হাঁটাচলা করছিল? মনটা আবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে আকাশের। আজকাল মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যেগুলোর কোনো যুক্তি খুঁজে পায় না সে। সাপ দেখে কেমন একটা অদ্ভুত ভয় চেপে ধরে ওকে ছোট থেকেই। মা বলতো সাপে ওর ফাঁড়া আছে, আর এখানে সেই সাপের উপদ্রব, তাও কেউটে। হুঁশ ফিরল রাহুলের ডাকে। ওই হিরো, আবার কোথাও হারিয়ে গেলি? আরে বাইকটা স্টার্ট দে এবার, না হলে তো দেরি হয়ে যাবে। চারজন রায়গঞ্জ ছেড়ে এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির পথে। আজ অনেকটা রাস্তা পার হতে হবে। শিলিগুড়িতে গিয়ে কিছু ব্রেকফাস্ট সেরে তারপর সোজা ঢুকবে পেলিং। কোজাগুড়ি পূর্ণিমার রাত, আবার পেলিংয়েই থাকার ইচ্ছা।
রাস্তা এখন বেশ ভালো হয়ে গেছে। পিচ ঢালা রাস্তা দিয়ে হাওয়া কেটে উড়ে যাচ্ছে ওরা চারজন। কত দিনের স্বপ্ন পূরণ হবে। আর কোনো বিপত্তি না ঘটলেই ভালো। লাঞ্চ করে শিলিগুড়ি ছাড়ার পরেই ঘটল পরের ঘটনা। আকাশের নতুন গাড়ির ব্যাটারি গেল বসে, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। বাইক ভীষণ ভালোভাবে সার্ভিসিং করিয়ে তবেই বেরিয়েছিল ট্রিপের জন্য। তাছাড়া নতুন গাড়ি, আগে তেমন কোনো সমস্যার মুখে পড়তে হয়নি কখনো। কত জায়গায় তো গেছে, এবারে এমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে তা কে জানত। অগত্যা ভেঙে পড়ল আকাশ। বাইকটা ওর ভীষণ কাছের, ভীষণ খুঁতখুঁতে সে বাইকের ব্যাপারে। সেই বাইকের ব্যাটারি এভাবে ট্রিপে এসে বসে যাবে এই কথাটা মেনেই নিতে পারছে না সে। প্রথম থেকেই যেন ট্রিপটাতে একটা বাগড়া লেগেছে। একেই তো 1 মাস আগে অতুলের পিসি মারা গেল। সেই পিসির কাছেই অতুল ছোট থেকে বড় হয়ে উঠেছে। মা চাকরি করত বলে বিধবা পিসির কাছেই অতুলের বেড়ে ওঠা। একরকম অতুলের গার্জেন বলা চলে। পিসি মারা যাওয়ার 1 মাসের মাথায় এত বড় ট্রিপে অতুল আসুক, সেটা বাড়ির কেউ চায়নি। একরকম বাড়ির অমতেই বেরিয়েছে। তার উপর বেরোবার সময় অযথা বৃষ্টি। একেই এবার বর্ষাকালে সিকিম বিধ্বস্ত হয়ে গেছে। তিস্তায় এমন ভয়ানক বন্যা এর আগে হয়েছে বলে তো মনে নেই। রাস্তাঘাট ভেঙে একেবারে যাচ্ছে তাই অবস্থা। পুজোর ট্রিপটা কি করে হবে সেই নিয়ে ওরা বেশ চিন্তাতেই ছিল। শেষমেশ নর্থ সিকিমের প্ল্যানটা ক্যান্সেল করে ওয়েস্টের দিকটাই ঠিক করল। এই দিকটায় বন্যার ভয়াবহতা ততটা দেখা যায়নি। রাস্তাঘাটও অতটা ক্ষতিগ্রস্ত হয়নি। যেটুকু শোনা গেছে, তিস্তা বাজারের দিকটাতে এখনো মেরামত চলছে। কিন্তু এখন যা শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে পেলিং যাওয়াটাও যেন দুষ্কর। একে তো কাল রাতের ঘটনায় সে একটু অন্যমনস্কই ছিল। কার পায়ের আওয়াজ পেয়েছিল সে গত রাত্রে? কেই বা কেউটেটাকে ওরকম টুকরো করে ফেলল। নিজেকে শান্ত করতে না করতেই আর একটা বিপত্তি, তাও আবার প্রিয় জিনিসের। এখন নিরুপায় হয়ে গ্যারেজ খুঁজতে হবে। আকাশ বাকিদের বলল, হ্যাঁ, তোরা চাইলে এখানে ওয়েট কর, আমি বরঞ্চ গ্যারেজে গিয়ে শাড়ি আনি। জিগ্নেশ বলল, ওরা দুজন থাকুক, আমি বরং যাই তোর সঙ্গে। যদি কিছু দরকার পড়ে তখন তো তুই একা পড়ে যাবি। চ, আমার কোনো প্রবলেম নেই। এই বলে দুজনে চলে গেল গ্যারেজের দিকে। গাড়িটা যতক্ষণ ঠিক না হয় আকাশের মুড ঠিক হবে না। আকাশের মায়ের কথা মনে হচ্ছিল বারবার। যখনই এরকম বাইক নিয়ে বেরোবার কথা উঠত, মা বলতো মাথা ঠান্ডা রাখতে হবে, সবসময় সবকিছু তোর অনুযায়ী হবে না। এমন হয় যে গন্তব্যের কাছাকাছি গিয়েও দেখে আসা যায় না, ফিরে আসতে হয়। বলে না, কপালে না থাকলে কি আর করা যাবে। এসব কেন ভাবছে সে বারবার? এবার ঠিক যেতে পারবে। গ্যারেজ থেকে গাড়ি ঠিক করে ফিরতে ফিরতে লেগে গেল ঘন্টা 2। আবার জার্নি শুরু হলো চারজনের। সেবক রোড ধরে যেতে যেতে দেখা মিলল সুন্দরী তিস্তার। করোনেশন ব্রিজের কাছে দাঁড়িয়ে ছবি তুলল। তারপর আবার চলতে থাকা পাহাড়ের পথে। তিস্তা বাজারের কাছাকাছি এসে রাস্তায় বেশ জ্যাম। এই দিকটাতেই রাস্তা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার সময় নদীটা যে কতটা চওড়া হয়ে গিলে নিয়েছিল বসতি, তার ছাপ এখনো পরিষ্কার। রাস্তায় রীতিমতো কাজ চলছে। কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের ছাপ এখনো স্পষ্ট। ওদিকে বেলা অনেকটাই পড়ে এসেছে। সেবকের ওখানে যখন দাঁড়ালো তখন কিছু খেতেও আর ইচ্ছে করছিল না কারোর।
কিন্তু এই তিস্তা বাজারের রাস্তার জ্যাম ঘণ্টাখানেকের মধ্যে না খুললে পাহাড়ে উঠতে উঠতে বেশ বেগ পেতে হবে। আলো কমে এলে পাহাড়ে গাড়ি চালানো কঠিন, তার উপর রাস্তা একেবারে নতুন, অভিজ্ঞতাও নতুন। আজ যদি পেলিংয়ে পৌঁছাতে না পারে তাহলে আবার সমস্যা আছে। হোটেল বা হোমস্টে এখানে অনেক আছে, তবুও ওরা ওদের মনের মতো আপার পেলিংয়ে একটা ঠিকঠাক হোটেল বুক করে রেখেছে। জ্যাম ছাড়লো প্রায় 2 ঘন্টা পর। সামনে হঠাৎ ল্যান্ডস্লাইডে রাস্তা পরিষ্কার চলছিল। ততক্ষণ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিস্তার ভিউ দেখছিল, কিন্তু সে আর কতক্ষণ। পরপর সিগারেট খাওয়া আর বিরক্তি ছাড়া শেষে আর কিছু বাকি ছিল না। রাহুল আর অতুলি খানিকটা মাতিয়ে রেখেছিল বলা যায়। চেকপোস্ট পার হওয়ার পরেই রঙ্গিতের দেখা মিলল। অপূর্ব রঙ্গিত নাচতে নাচতে বয়ে চলেছে না জানি কত কাল ধরে। আকাশের স্বপ্নগুলো যেন আস্তে আস্তে চোখের সামনে ভেসে উঠছে। কালো পিচ ঢালা রাস্তায়, মাথায় হেলমেট, পা ঢাকা জুতো, চোখে ডে অ্যান্ড নাইট সানগ্লাস, হাতে গ্লাভস পরে নিজের বাইক নিয়ে খরস্রোতার সঙ্গে সমান তাল মিলিয়ে পাহাড়ের দিকে ছুটে চলেছে ওরা। পাহাড় যে বরাবর হাতছানি দেয় ওকে। কতবার নিজেকে ওই সাদা বরফ ঢাকা চূড়ার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখেছে, বারবার একা। পাহাড়ের সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই একদম অন্যরকম অনুভূতির। ছোটবেলায় কখনোই মা বাবার সঙ্গে একসাথে পাহাড় ঘুরতে আসা হয়নি আকাশের। অন্যান্য বন্ধুদের কাছে গল্প শুনেছে, টিভিতে ছবি দেখেছে, শুধু ইচ্ছেটাকে মনে জমিয়ে রেখেছিল। মায়ের শরীর খারাপ হওয়ার আগেও মাকে নিয়ে আসার একটা প্ল্যান হয়েছিল বটে, কিন্তু শেষমেশ করা যায়নি। আকাশ মনে মনে ভাবল, ইস, মায়ের আর পাহাড় দেখা হলো না। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে সূর্য ডুববে, চারিদিক অন্ধকারে ছেয়ে যাবে। তখন আর একটুও সামনে এগোনো সম্ভব নয়, যদিও গন্তব্য এখনো অনেকটাই দূর। রাহুল বলল, যা বুঝছি তাতে আজ আর পেলিং অবধি পৌঁছানো যাবে না। তার চেয়ে বরং আমরা জোরথানের রাস্তাটা ধরি, ওখানে যা ঠিকঠাক হোমস্টে পাবো সেখানেই রাতটা কাটিয়ে দেবো। অতুল, তুই বরঞ্চ পেলিংয়ের হোটেলটা একটা ফোন কর, বল যে আমরা কাল সকাল সকাল পৌঁছে যাব। রাহুলের কথা শুনে বাকিরাও তাতে সম্মত হল। সত্যি এখন আর পাহাড়ে ওঠা ঠিক হবে না। চারিদিকে এমনিতেই ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাঘাট নাজেহাল। খুব ভালো রাস্তা না চিনলে অচেনা মানুষের ক্ষেত্রে রাত্রে সমস্যা হতে পারে। ওরা জোরথাংয়ের রাস্তা ধরল। ঘড়িতে তখন সন্ধে 6:30। সন্ধে 6:30 মানে পাহাড়ে অনেকটাই রাত। রাস্তাটা এখানে বড্ড বেশি শুনশান। দূরে একটা ছোট্ট কাঠের বাড়ি ছাড়া তেমন কোনো কিছু চোখে পড়ল না। আপাতত ওখানে পৌঁছতেই 7টা বেজে যাবে। এর চেয়ে আর বেশি দেরি করা উচিত হবে না। ওরা এসে থামলো বাড়িটার কাছে। ছোট্ট একটা কাঠের বাড়ি, সামনে লাগোয়া আলাদা কোনো গ্যারেজ ট্যারেজ নেই। বাড়িটার সামনে এসে ওরা বাইক থেকে নামলো 4 জন। বাড়িটা একেবারে নিঝুম। পূর্ণিমার আগে আকাশে যেটুকু আলো থাকে তাতে বাড়িটাকে আরো মায়াময় লাগছে। পাহাড়ের মাঝে হালকা একটা আলো জ্বলছে বারান্দায়। বাইরে একটা নেম প্লেট, তাও আবার ভাঙা। চারপাশটা যেহেতু একেবারে ফাঁকা এবং সামনে আর কোনো থাকার জায়গা নেই, তাই এই রাত্রে এই বাড়িতেই আজকে থাকার ব্যবস্থা করতে হবে। বাইরে থেকে হাঁক দিল রাহুল, দাউজু, ভেতরে কেউ আছে? কই হ্যাঁ ক্যা? দাউজু, কই হ্যাঁ? 2-3 বার হাঁক দেওয়ার পর ভিতর থেকে এক বুড়ো লোক বেরিয়ে এলো।
পিটপিটে চোখ, মুখের চামড়া ঝুলে আছে। লোকটা বাইরে বেরিয়ে এসে ভাঙা বাংলায় জিজ্ঞেস করল, কি দরকার? আকাশ বলল, হ্যাঁ, বলছিলাম একটা ঘর হবে কি এই রাত্রিটা থাকার জন্য? আসলে একটু বিপদে পড়েছি। পেলিং ঢোকার কথা আমাদের, কিন্তু এতটা অন্ধকার হয়ে গেল। রাস্তাটাও খুব একটা ভালো নয়। আমরা বাইক নিয়ে আসছি কলকাতা থেকে। একটা ঘর হলেই আমরা 4 জন ঠিক ম্যানেজ করে নেব। একটু দেখুন না। লোকটা মন দিয়ে আকাশের কথা শুনল, তারপর উঁকি দিয়ে বাইরেটা দেখল। 4টে বাইক দাঁড় করানো আছে। লোকটা বলল, বিপদে পড়েছেন, ও থাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু গাড়িগুলো বাইরে রাখতে হবে লক করে। আমি জায়গা দেখে দেব, আসুন ভেতরে। কাঠের ছোট্ট ঘর, দোতলা। এখানে বেশিরভাগ ঘরই এরকম, সিঁড়ি দিয়ে নিচে নামা আর তার উপরে কয়েকটা থাকার ব্যবস্থা। ওদের ওপরেই নিয়ে গেল লোকটা। নিচে হয়তো ওদের কিচেন আছে, কারণ নিচ থেকে খুটখাট আওয়াজ আসছিল, যেমনটা রান্নাঘরে হয়ে থাকে। লোকটা পকেট থেকে একটা চাবি বের করে তালাটা খুলল। ঘরের ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। ওরা ঢুকতেই টের পেল নাকে একটা ভ্যাপসা গন্ধ আসছে। ধোঁয়া ধুলো মেশানো একটা অদ্ভুত পরিবেশ। ঢুকতে গিয়েই কাশি পেল আকাশে। এমনিতেই অ্যালার্জির প্রবলেম, ধুলো থেকে কাশি হয়। ভাগ্যিস ব্যাগে অ্যালার্জির ওষুধটা ঢুকিয়েছিল। ঢোকাতো না যদি না বাইরে বৃষ্টিটা শুরু হতো ব্যাগ গোছানোর সময়। মনে পড়েছিল মায়ের কথা। সাইনাসের ওষুধ, অ্যালার্জির ওষুধ সব টুকটুক করে তারপর নিয়ে নিয়েছে। সত্যি মায়েরা কেমন না থেকেও সব সময় সঙ্গে থাকেন। মা মারা যাওয়ার পর থেকে এই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আকাশ। যাই হোক, এই ঘরে ঢুকেই এমন কাশি উঠল যে আকাশ বেরিয়ে এলো ঘর থেকে। লোকটা ততক্ষণে ঘরে আলো জ্বেলেছে। ঘরটা বেশ অগোছালো, মনে হয় অনেক দিন কেউ থাকেনি। জিজ্ঞেস জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কি কেউ থাকে না? মানে কোনো গেস্ট টেস্ট আসে না? লোকটা এমন করে ঘুরে তাকালো যে বোঝা গেল প্রশ্নটা ওর খুব একটা পছন্দ হয়নি। লোকটা উত্তর দিল, আপনারা বিপদে না পড়লে আমি এখানে থাকতে দিতাম না কখনো। এই এলাকার আশেপাশে এই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই। থাকতে হলে আপনাকে এই পাহাড়টা পার হতে হবে। সামনে রাস্তা ভাঙা আছে, অন্ধকারে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। এমনিতেও আপনারা আটকে পড়বেন, তাই সকাল অবধি যেভাবে হোক এখানে আপনাদের থাকতেই হবে। আমি সব পরিষ্কার করে দিচ্ছি। এমন শক্ত গলায় কঠোরভাবে উত্তর দিল লোকটা যে জিজ্ঞেস আর কিছু বলতে পারল না। তবে কথার মধ্যে কোথায় যেন ফাঁক থেকে গেল। এটুকু বোঝা যাচ্ছে যে এই ঘরে অনেকদিন কেউ থাকেনি, ঘরটা বন্ধই ছিল। লোকটা বিছানার চাদর তাড়াতাড়ি পাল্টে দিয়ে বলল, আমি গরম পানি দিয়ে যাচ্ছি, সাথে ব্ল্যাঙ্কেটও। আপনারা বসুন একটু, এই যে রাতের খাবারের জন্য কথা বলে যাব। লোকটা চলে যাবার পর দরজা বন্ধ করলো আকাশ। ঘরটা পরিষ্কার করার পর এখন একটু ঠিক লাগছে, কিন্তু অদ্ভুত একটা দম বন্ধ ভাব আছে ঘরটার ভিতর। দরজাটা খুলল আকাশ। পূর্ণিমার আগে আকাশটা বেশ সুন্দর লাগে। ওই রকমই একটা হালকা আলো পড়েছে বারান্দায়। বেশ ঠান্ডা আছে বাইরে। সারাদিনের ধকলে শরীরটা বেশ ক্লান্ত। আকাশকে বাইরে যেতে দেখে রাহুল আর জিজ্ঞেসও এলো ওর কাছে। জিজ্ঞেস বলল, লোকটা কিন্তু খুব অদ্ভুত।
কেমন করে যেন কথা বলে। রাহুল বলল, আরে বাদ দে না ভাই, ভাবতো আমরা পাহাড়ে এসে গেলাম প্রায়, এখন এনজয় কর। আকাশ চুপ করেই ছিল। অন্ধকারেরও একটা আলাদা ভিউ আছে। বড় বড় গাছের ছায়াগুলো এখন কেমন রহস্য রোমাঞ্চে ঘেরা বলে মনে হয়। সবকিছুর মধ্যেই একটা মায়াবী ভাব। তিনজন বাইরে কথা বলছে, হঠাৎ ঘরের মধ্যে থেকে অতুল চিৎকার করে উঠল, কে কে ওখানে? অতুলের গলা পেয়ে ওরা তিনজন ছুটে গেল ঘরে। এই কি হয়েছে রে? উত্তেজনায় জিজ্ঞেস করলো আকাশ। অতুল বেশ ভয় পেয়ে আছে, চোখে মুখে তার ছাপ স্পষ্ট, এখনো বেশ হাঁপাচ্ছে। রাহুল ওকে একটু খাবার জল এগিয়ে দিল। সেটা খাবার পরে অতুল বলল, তোরা বাইরে গেলি, আমি আমি একটু বিছানায় গড়াচ্ছিলাম, চোখটাও হালকা লেগে গেছিল। বাথরুম যাওয়ার জন্য উঠেছি, দরজাটা ঠেলতেই একটা কালো ছায়া হট করে সরে গেল দরজার পেছন থেকে। আমি দেখলাম যে বাথরুমের কলটা খোলা, জল পড়ছে। ওইটুকু তো বাথরুম, কে কোথায় লুকিয়ে থাকবে? কেউ কোথাও নেই, অথচ আমি পরিষ্কার দেখেছি কেউ ছিল। রাহুল মজা করে বলল, ও কিছু না, কালকের পাগলিটা ছিল। এই আর কি করিস না তো, দেখছিস না ভয় পেয়েছে। ভারী গলায় বলল আকাশ। অতুলকে একটু শান্ত করে বোঝানোর চেষ্টা করল। দেখ ভাই, ঘুম চোখে ছিলি তো, হয়তো আবছা আলোতে তোর নিজের ছায়াটাকেই দেখে মনে হয়েছে কিছু একটা সরে গেল। এমনটা হতে পারে নাকি? এত ভয় পাচ্ছিস কেন? আর কালকে থেকে পরপর অনেক কিছু ঘটেছে। ট্রিপে তো পরপর কিছু না কিছু লেগেই আছে। এমনিতেই আমরা সবাই আপসেট। আকাশের কথাগুলো শুনে মাথা নাড়ল অতুল। বলল, হ্যাঁ, হয়তো ঠিকই বলেছিস, তাই হবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। বুড়ো লোকটা এসেছে এতক্ষণে জল আর কম্বল নিয়ে। লোকটা ঢুকেই জিজ্ঞেস করলো, রাতে খাবারে ভাত, রুটি আর সবজি আছে, এখানে তেমন কিছু পাওয়া যাবে না। वो अंडा बोलेंगे तो उगा सकते हैं बस। আরে ব্ল্যাঙ্কেট, খাবার জল রেখে গেলাম। না, ডিম দরকার নেই, সবজি আর ভাত হলেই হবে, সঙ্গে পাঁপড় হলেই হবে। এই কি বলিস তোরা? সবাই মাথা নাড়ল। বুড়ো লোকটা বলল, हो जाएगा। লোকটা চলে যাচ্ছিল, হঠাৎ ঘুরে তাকালো অতুলের দিকে। লোকটা জিজ্ঞেস করলো, कुछ हुआ क्या आपके साथ? লোকটার কথা শুনে আকাশ চমকে উঠল। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কেন বলুন তো, কিছু হওয়ার মতো ছিল নাকি? লোকটার গলা শক্ত হয়ে উঠল আবার। লোকটা আর কথা বাড়ালো না, শুধু বলল, कुछ देर बाद खाना मिल जाएगा। और एक बात, बाहर अकेले मत घूमना। লোকটাকে একটু অন্যমনস্ক মনে হলো। চারদিকটা ভালো করে তাকিয়ে লোকটা নিচে নেমে গেল। আকাশ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে লোকটার পেছন পেছন এগিয়ে গেল খানিকটা। দূর থেকে দেখল লোকটা এদিক ওদিক তাকাতে তাকাতে নিচের দিকে নামছে আর টর্চ ফেলছে। সিঁড়ির কাছাকাছি পৌঁছে লোকটা একবার পেছন দিকে ঘুরে তাকালো। অন্ধকারে মুখের ভাবভঙ্গি তেমন বোঝা গেল না। তারপর লোকটা নিচে নেমে গেল। পুরো বিষয়টাই আকাশের কেমন সন্দেহজনক ঠেকছে। ও লোকটার পেছন পেছন ধীর পায়ে নিচে নামল। রান্নাঘর থেকে এখনো খুটখাট আওয়াজ আসছে। নিচে পর পর দুটো ঘর। লোকটা প্রথম ঘরে ঢুকল। আকাশ লুকিয়ে রইল আড়ালে। না, আর কোনো গলার আওয়াজ পাচ্ছে না। গোটা বাড়িতে লোকটা শুধু একাই ঘুরে বেড়াচ্ছে। তাহলে রান্নাঘরে কিসের শব্দ হচ্ছে? লোকটা যে ঘরে ঢুকেছিল আকাশ সেখানে উঁকি মারল। ঘরটা
ছিমছাম একটা চৌকি মতো পাতা আছে, পাশে একটা জলের জায়গা আর গ্লাস রাখা। কাঠের দেওয়ালে একটা মেয়ের ছবি টাঙানো। লোকটা ওই ছবির দিকে হাঁ করে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড় করে কি সব বলছে। ঘরটা ক্রস করে আকাশ রান্নাঘরের দিকে যেতেও পারছে না যদি লোকটা দেখে ফেলে। কিন্তু রান্নাঘর থেকে এখনো কিসের শব্দ হয়ে যাচ্ছে, যদিও কোনো গলার আওয়াজ আসছে না। আকাশ আড়াল থেকে দেখলো লোকটা ছবিটা দেওয়াল থেকে নামিয়ে মেয়েটার মুখের ওপর হাত বোলালো, তারপর ছবিটা বুকে নিয়ে কাঁদলো খানিকক্ষণ। আবার ছবিটা দেওয়ালে রেখে এগিয়ে এলো দরজার দিকে। লোকটাকে এগিয়ে আসতে দেখে আকাশ নিজেকে আড়াল করলো সিঁড়ির কাছে সরে এসে। সিঁড়ির তলাটা বেশ অন্ধকার। লোকটা এবার রান্নাঘরের দিকে এগোলো, হাতে লম্বা মতো কিছু ধরা, একটা ভোজালি। গাটা ছ্যাঁত করে উঠল আকাশের। সবকিছু বড় সন্দেহজনক। মনটা ভীষণভাবে চাইছে লোকটার পিছু পিছু রান্নাঘরের দিকে যেতে, কিন্তু পা বাড়াতে চাইলেও কিছুতেই ওর জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না। কোনো অদ্ভুত শক্তি যেন ওকে পেছন থেকে ধরে রেখেছে। আকাশ যত এগোতে চাইছে তত বুঝতে পারছে ওকে জাপটে ধরে রেখেছে কেউ। ততক্ষণে লোকটা রান্নাঘরে ঢুকে পড়েছে। লোকটা ঢোকার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে আসা খুটখাট শব্দটা থেমে গেল আর দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশ বুঝতে পারল ওর শরীরটাও যেন কেউ ছেড়ে দিল। আর একটুও দেরি না করে আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। সেই বের হওয়ার পর থেকে একের পর এক যা ঘটে চলেছে তাতে মনটা বেশ চঞ্চল। গতকালও রাত্রে ভালো করে ঘুম হয়নি। আজ রাতটা শান্তিতে কাটলে হয়। শরীর আর বইছে না। কিছুক্ষণ পরে ঘরে খাবার দিয়ে চলে গেল বুড়ো লোকটা। লোকটাকে কেমন যেন বিধ্বস্ত লাগছে। চোখ দুটো অস্বাভাবিক লাল। লোকটা খাবারের ট্রেটা টেবিলে নামিয়ে দিয়ে ওদের বলল, ये सब रूम के बाहर रख देना और जल्दी सो जाना। লোকটা কথাগুলো এক টানা বলে গেল। চোখের পাতা নড়ল না একটুও। লোকটা চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করলো আকাশ। আকাশ যা দেখেছে তাতে কোথাও একটা দুশ্চিন্তা হচ্ছে। জিজ্ঞেস ওকে বলল, লোকটা কেমন অদ্ভুত, কেমন গা ছমছম করে রে। আকাশ শুধু সম্মতি জানালো, আর কিছু বলল না। খাবার খুব সাধারণ, তবুও কেন জানি না ঠিকমতো খেতে পারল না আকাশ। মনটা কেমন খুঁত খুঁত করছে। খাবার দাবার খেয়ে থালাগুলো রুমের বাইরে বের করে ওরা সবাই শুয়ে পড়ল। ঘরের আলোটা প্রথমে অতুল নেভাতে চায়নি, কিন্তু রাহুলের আবার একেবারে আলো জেলে ঘুম আসে না, তাই আলো নিভিয়ে দিল। ঠান্ডাটা এখন একটু বেড়েছে। কম্বলগুলো থেকেও কেমন একটা বিশ্রী মোটকা গন্ধ। মনে হচ্ছে বহুদিন কেউ ব্যবহার করে না। আকাশ মনে মনে ভাবল, আর কি, একটা তো রাত, ভালোই ভালো কেটে গেলেই হলো। তারপর একে অপরকে গুড নাইট বলে ঘুমানোর চেষ্টা করল। শরীর ক্লান্ত ছিল বলে বেশি কষ্ট করতে হলো না। চারজনেই ঘুমিয়ে পড়ল বেশ তাড়াতাড়ি। রাত কটা হবে খেয়াল নেই। অতুল ডেকে তুলল আকাশকে। এই ঠান্ডাতেও গা ঘামে সপসপে, কোনো কথা বলতে পারছে না। ঢোক গিলতে গিলতে আঙুল দিয়ে দেখাচ্ছে বাথরুমের দিকে। আকাশ ধরফড়িয়ে ঘুম থেকে উঠে অতুলের হাবভাব দেখে একটু ঘাবড়েই গেল।
জিজ্ঞেস করলো, অতুল, এ কি হয়েছে রে তোর? শরীর টরীর খারাপ লাগছে নাকি? অতুল তখনও কোনো উত্তর দিচ্ছে না, শুধু ইশারায় বাথরুমের দিকটা দেখাচ্ছে। আকাশ আবার বলল, কি কি আছে ওদিকে? আর এরকম ফ্যাকাশে লাগছে কেন তোকে? কি হয়েছে বল? অতুল প্রায় তোতলাতে তোতলাতে উত্তর দিল, বাথরুম থেকে আবার জলের আওয়াজ আসছিল। শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি গিয়ে দেখলাম কোথাও কোনো আওয়াজ নেই, কলও বন্ধ। বিছানায় এসে শুনলাম, তারপর আবার একই ঘটনা। উঠতে যাব, হঠাৎ মনে হলো আমার পা দুটোকে কেউ অসম্ভব জোরে বিছানায় চেপে ধরেছে। কিছুতেই নড়তে পারছিলাম না। তারপর ঝপ করে ছেড়ে দিল। পা চেপে ধরেছে? কই দেখি। বলে আকাশ যেই ওর ট্র্যাক প্যান্টটা নিচে সরিয়েছে, দেখে পায়ের উপর কেমন একটা কালো দাগ। অতুল ভীষণ ঘাবড়ে গেছে, প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমার ভালো লাগছে না কিছু, এই ঘরে নিশ্চয়ই কিছু আছে। ভীষণ জোরে চেপে ধরলে মানুষের যেভাবে রক্ত জমে যায়, অতুলের পায়েও ঠিক ওই রকম দাগ পড়েছে। ততক্ষণে ওদের কথাবার্তায় বাকি দুজনও উঠে বসেছে। ওরকম ছাপ দেখে ঘাবড়ে গেল ওরা বেশ। এখন তো আর অতুলকে বলাও যাচ্ছে না যে ওর মনের ভুল। কিছু তো নিশ্চয়ই হয়েছে ওর সঙ্গে। জিজ্ঞেস বলল, একটা কথা বলি, কেউ একা উঠবি না। যার দরকার তার সঙ্গে কেউ না কেউ ঠিক বাথরুম অবধি যাবে। যে কোনো শব্দ হোক, তাতে কান দেওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া একটুখানি সময় কেটে গেলেই তারপর তো ভোর হয়ে যাবে, তারপর আমরা বেরিয়ে পড়ব। তো এখন কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়, ঘরের আলোটা বরং জ্বলুক। বাকি তিনজন রাজি হয়ে গেল জিজ্ঞেসের কথায়। সময় কেটেছে কি কাটেনি, চারজন হয়তো সবে শুয়েছে তখন বিছানাটা বিশ্রীভাবে কেঁপে উঠল একবার। পর মুহূর্তেই ঘরের আলোটা ধপ ধপ করতে করতে দুম করে নিভে গেল। ওরা ভয় পেয়ে উঠে বসেছে বিছানায়। রাহুল ভয়ে কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলতো আমাদের সাথে? সেই পাগলিটার মুখটা সবে ভুলেছি কি ভুলিনি। গাড়ি খারাপ হয়ে বসে রইল, রাস্তায় এত জ্যাম, ল্যান্ডস্লাইড, এখন আবার রাত দুপুরে এসব উপদ্রব। মনে হচ্ছে কেউ ইন্টেনশনালি আমাদের এই ট্রিপটায় যেতে বারণ করতে চাইছে। আর এখন এগুলোই বা ঘটছে কেন? পুরো পুরো ভুতুড়ে কাণ্ড। এই ঘরে কিছু আছে, কিছু একটা আছে। এক্ষুনি বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। আকাশ এতক্ষণ চুপ করেছিল, নিজের পকেট থেকে লাইটারটা বের করে জ্বালাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ধরছে না। অবশেষে লাইটারটা জ্বলল। হাতের মধ্যে ধরে আলোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ঘরের মধ্যে আকাশ যখন রাহুল কথাগুলো বলছিল। আলোটা জিজ্ঞেসের মুখের ওপর পড়ায় সঙ্গে সঙ্গে আঁতকে উঠল। ওটা কি দেখল? কার মুখ? জিজ্ঞেসের কাঁধের পাশ দিয়ে একটা স্পষ্ট ছায়া মুখ। যে ছবিটা নিচে দেখেছিল সেটা কি? এতটাই ভয় পেয়ে গেল, হাত থেকে লাইটারটা পড়ে গেল আকাশের। জিজ্ঞেসের নাম ধরে ডেকে উঠল আকাশ। জিগ্নেশ? ওকে? আকাশকে ওভাবে ভয় কাঁপতে দেখে রাহুল কাঁপা কাঁপা হাতে ওর কোল থেকে লাইটারটা তুলে জ্বাললো আবার। কিছুতেই আলো জ্বলছে না। 5-6 বার চেষ্টার পর আলো জ্বেলে বলল, কই, কোথাও কেউ নেই তো? কাকে দেখেছিস তুই? আকাশ রাহুলের হাত শক্ত করে চেপে ধরে বলল, স্পষ্ট দেখেছি জিগ্নেশের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। ওই ছবির মেয়েটা। কোন ছবি? আরে নিচে লোকটার ঘরে। পুরো কথা শেষ হবার আগেই অতুল ভয়ে কাঁদতে কাঁদতে বলল, এখনই এখান থেকে বের হয়ে চল, আমার আর একটু ভালো লাগছে না, দম আটকে আসছে আমার।
তখনই দরজার বাইরে ধপ ধপ করে শব্দ হতে লাগলো। কাঠের বাড়িটা যেন কাঁপছে। ওরা আর একটুও সময় নষ্ট না করে তড়িঘড়ি নিজেদের ব্যাগগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রাত তখন কত কেউ জানে না। তড়িঘড়ি ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজার কাছে যেতে গিয়ে দেখে সামনে সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে। কি ভয়ঙ্কর তার রূপ! আলো আঁধারিতে যেটুকু দেখা যাচ্ছে তাতে পরিষ্কার লোকটা হিংস্রভাবে হাসছে ওদের দিকে তাকিয়ে। অদ্ভুত তার চোখের চাহনি, হাতে সেই ভোজালি। ওরা চারজন ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু এ কি? গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না কেন কারো। মনে হচ্ছে যেন চারপাশটা হঠাৎ থেমে গেছে। বাড়িটা শুধু বন বন করে ঘুরছে। লোকটা ওদের চোখের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে। আকাশ পরিষ্কার বুঝতে পারছে ওর 3 বন্ধু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে, আর লোকটার শরীর কেমন যেন বেঁকে যাচ্ছে নিজে থেকেই। হাতের বোঝালিটা এমন ভাবে তুলে রেখেছে যেন সামনে কাউকে আঘাত করতে চায়, কিন্তু কোথাও তো কেউ নেই। শুধু লোকটার জিভ, চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, যেন কেউ জোরে ওর গলা টিপে ধরেছে। হাত থেকে ভোজালিটা মাটিতে পড়তেই ওটা আবার ছিটকে এসে সোজা গিঁথে গেল লোকটার বাঁ হাতে। বিশ্রীভাবে কেটে ফেললো হাতের শিরা। তারপর হাতের তালুটা, ক্ষত বিক্ষত হাতের তালুটা ঝুলছে কবজি থেকে, রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। লোকটা আর্তনাদ করে উঠল, কিন্তু আকাশ যেখানে বসেছিল সেখান থেকে এক চুলও নড়তে পারল না। পুরো ঘটনাটায় ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। স্পষ্ট বুঝতে পারছে আকাশ, ওর চোখের দৃষ্টি আবছা হয়ে আসছে। তারপর মাথা ঘুরে মাটিতে পড়ে গেল সে। এরপর কি ঘটল আর কিছু মনে নেই। ঘুম যখন ভাঙল তখন সবাই লোকাল হাসপাতালে। সকলেরই কম বেশি চোট লেগেছে। সবথেকে আহত হয়েছে অতুল। সবার প্রথমে জ্ঞান এলো আকাশের। ওর জ্ঞান আসার সঙ্গে সঙ্গেই বাকি বন্ধুদের খবর নিল। একজন নার্সের কাছ থেকে জানতে পারল বাকিরা সুস্থ। কয়েকজন পুলিশ এসেছিল ওদের বয়ান নিতে। আকাশ অবাক হয়ে বলল, হ্যাঁ, পুলিশ কেন? हम नहीं पता। নার্স বলে চলে যেতেই 2 জন পুলিশ অফিসার এলেন আকাশের কাছে। বাংলাতেই বললেন, কাল কি হয়েছিল? কি হয়েছিল মানে? মানে আপনাদের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ওখানকার মানুষ। বিভিন্ন জায়গায় চোট লেগেছিল, তারপরেই তো এখানে অ্যাডমিট করা হয়। রাস্তায় মানে? আমরা তো কালকে একটা বাড়িতে উঠেছিলাম, কালকে রাতে। বাড়িতে? কোন বাড়িতে? আরে ওই যে জোরথানের কাছাকাছি। পাহাড়ে ওঠার টার্গেট ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য আর এগোতে পারিনি। একটা ছোট কাঠের বাড়ি, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, আর উপরে একটা ঘর। সাইনবোর্ডটা ভাঙা। ল্যান্ডস্লাইডে যে রাস্তাটা ভেঙে গেছে একেবারে ঠিক তার গায়ে। 2 জন অফিসার চুপ করে রইলেন। তারপর একজন বললেন, আপনি কথাগুলো ঠিক মানে ভেবে বলছেন? মাথা নেড়ে আকাশ সম্মতি জানালো। কিন্তু আপনাদের তো ওখান থেকে উদ্ধার করা হয়নি। যে বাড়ির কথা আপনি বলছেন তার থেকে অনেক দূরে আপনাদের 4 জনকে পাওয়া গিয়েছে। আর আপনি যে বাড়ির কথা বলছেন সেখানে এক বয়স্ক লোকের মার্ডার হয়েছে কাল রাত্রে। মার্ডার হয়েছে? দেখুন, মার্ডার না সুইসাইড সেটা তো বলা মুশকিল, তবে যা বোঝা যাচ্ছে তাতে এখনো অবধি সুইসাইড বলেই মনে হচ্ছে। লোকটা ওই বাড়িতে ওর মেয়ের সঙ্গে থাকতো,
একটু খ্যাপা গোছের আর কি। আর ওর মেয়ে মারা গিয়েছে পাহাড়ের ধসে চাপা পড়ে। তারপর থেকে পাহাড়ে যারা বেড়াতে আসে লোকটা তাদের সহ্য করতে পারে না। সবাইকে বলতো যে এত মানুষ আজকাল পাহাড়ে আসে বলেই পাহাড় আলগা হয়ে যাচ্ছে, গাছ ফাছ সব কেটে নিয়ে যাচ্ছে বলেই এত ঘন ঘন ধস নামে। তাছাড়া ট্যুরিস্টদের জন্যই তো এত হোটেল তৈরি, গাছ কাটা। যাই হোক, ও ট্যুরিস্টদের সহ্য করতে পারতো না। তাছাড়া এর আগেও লোকটা 2-1 ট্যুরিস্টকে আঘাত করেছে, কিন্তু গতকাল রাতে মনে হয় সুইসাইড করেছে। বলতে গেলে নিজের হাতে তালুটা পুরো কেটে ফেলেছে। আকাশ হাঁ করে কথাগুলো শুনল। ওর মাথাতে কিছুই ঢুকছে না। শুধু মনে হচ্ছে বাকি 3 জনও কি ওর মতোই ভুল দেখেছে, নাকি সত্যি এই ঘটনাগুলোই ঘটেছে। কি ঠিক কি ভুল সব গুলিয়ে যাচ্ছে আকাশের। আকাশ জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের বাইকগুলো কোথায়? ওগুলো নিয়ে চিন্তার কারণ নেই, আমাদের ফোর্স ঠিক জায়গায় ওগুলো রেখে দিয়েছে। ওহ, তাহলে আপনি কিন্তু মনে করতে পারছেন না যে আপনারা ওখানে ওভাবে কি করে এলেন? না অফিসার, এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। ঠিক আছে, সুস্থ হন। আমরা বাকি 3 জনের কথাও শুনবো, প্রয়োজন পড়লে আবার আসবো। অফিসার 2 জন চলে যাবার পর আকাশ উঠে বসে নিজের মাথাটা 2 হাত দিয়ে ধরল। মাথায় অসহ্য যন্ত্রণা। চোখের সামনে ওদের যা যা ঘটল তাহলে সবটাই ভুল। এ কি করে সম্ভব? ওরা 4 জন রাত্রে ওই বাড়িতে ছিল। আকাশের চোখের সামনে বুড়ো লোকটা অদ্ভুতভাবে মারা গেল। ওরা ওই বাড়ির মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ল, অথচ ওদেরকে ওখান থেকে অনেকটা দূরে রাস্তার ওপর অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। এসব কি করে সম্ভব? আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না। সে ধীরে ধীরে নিজের বিছানা ছেড়ে অন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল। ওদের সঙ্গে কথা বলে জানতে পারল কাল রাত্রে কি ঘটেছিল ওদের 3 জনের কারোর কিচ্ছু মনে নেই। এমনকি ওরা যে বাড়িটাতে উঠেছিল সেই কথাও নয়। উল্টে রাহুল বলেছে পুলিশকে যে রাস্তা খারাপ থাকায় গাড়ির চাকা পিছলে বাইক থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে। 2 জন অফিসার আপাতত এই বয়ান লিখে নিয়ে গেছে। আকাশ বিষয়টা জানাতে গিয়েও ওদের আর কিছু জানাতে পারল না, কারণ 3 জনের মধ্যে কারোরই রাতের কথা কিচ্ছু মনে নেই। আকাশ বললেও ওরা বিশ্বাস করবে না কেউ। তাহলে কি ঘটছে এগুলো পরপর? কেন ঘটছে? এসব নিয়ে অন্যমনস্কভাবে চিন্তা করছে আকাশ। তখনই রাহুল বলল, শরীরের যা অবস্থা, কোনো শক্তি পাচ্ছি না। জানি না এই ট্রিপটার কি হবে এরপর। অতুল বলল, বাড়ি ফিরে চল ভাই, আর কোথাও গিয়ে কোনো কাজ নেই। মাথাটা বনবন করে ঘুরছে, পায়ে অসহ্য যন্ত্রণা। অতুলের কথা শুনে আকাশ চমকে উঠল। যদি সত্যি ওরা বাড়িতে কাল রাত্রে থেকে থাকে তাহলে অতুলের পায়ের দাগগুলো থাকা উচিত। অতুলের পায়ের চাদর সরিয়ে আকাশ দেখল পায়ে কোনো দাগের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র যন্ত্রণা করছে ভীষণ। এই ঘটনা আরো বেশি অবাক করে দিল ওকে। মনের ভেতর ক্রমশ সন্দেহ এবং জেদ দুটোই বাড়ছে। বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত যা যা ঘটে চলেছে তার রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। ওদিকে বাকি 3 জন বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। আকাশকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস বলল, এখনো কি ভাবছিস তুই? ফিরে যাবি তো? কোথাও যেন আকাশের মনে হচ্ছে যে বিপদ এখনো শেষ হয়নি। এখনো অবধি ঘটা সমস্ত ঘটনা পরপর ভাবলে কেমন অস্থির লাগছে। আকাশ ওদের বলল, দেখ, তোরা তো সবই জানিস, জীবনে খুব কম স্বপ্নই পূরণ করতে পেরেছি। তোরা তো জানিসই আমার ছোটবেলাটা কিভাবে কেটেছে। ভেবেছিলাম মাকে পাহাড় দেখাতে নিয়ে আসবো, তার আগেই কেরম চলে গেল। বড় শখ ছিল জানিস, চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখবে।
এখন আমি যখন নিজের সেই শখ পূরণ করতে চাইছি, তাতেও পরপর এতগুলো বাধা। বাড়ি ফিরে গেলে আবার সেই মেনে নেওয়া হবে। কতবার নিজের চাওয়াগুলোকে এভাবে ছেড়ে দেব বলতো? নিয়তি যা, তা তো ঘটেই ছাড়বে না, আমরা তো আটকাতে পারবো না। কিন্তু আমার নিজের জেদ চেপে গেছে রে। আমি আমার এই স্বপ্ন পূরণ করে তারপর ছাড়বো এবারে। নতুন বাইক নিয়ে পাহাড়ে চলে পাহাড় দেখার স্বপ্ন। কোনো বাধা আমি এর মাঝে আসতে দেব না। তোরা এক কাজ কর, তোরা বরং ফিরে যা। আমাকে নিজের ভাগ্যের মুখোমুখি দাঁড়াতে হবে। প্রতিবার এইভাবে আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে না। আমি জিতবই এবারে, ছাড়বো না আর। কি কথা বলছিস বোকার মতো? একসাথে এলাম আর তোকে ছেড়ে চলে যাব? আর আমার মনে হয় তোরও এই জেদটা ধরে থাকা উচিত নয়। এবার ফিরে চ, মে মাসে না হয় আবার আসা যাবে। আর তাছাড়া অতুল আর রাহুলের অবস্থাও তো ভালো নয়। না রে ভাই, অনেক হয়েছে। দেখ, আমার তো কোনো পিছুটার নেই আর। এবার আমি এর শেষটা দেখে তবে ছাড়ব। আমার সব স্বপ্ন এভাবে শেষ হয়ে যেতে পারে না। দেখ, তোরা আর কথা বাড়াস না, তোরা ফিরে যা। কোনোভাবেই কিন্তু আমার মত আমি পাল্টাবো না। ওরা জানে আকাশ কতটা জেদি। অগত্যা আর কথা না বাড়িয়ে ওখান থেকে রওয়ানা হলো আকাশ পেলিংয়ের দিকে একা। ঠিক হলো টার্গেটে পৌঁছানোর পর সোজা শিলিগুড়িতে ফিরে এসে মিট করবে বন্ধুদের সঙ্গে। বাকি 3 জন বন্ধু শিলিগুড়ির কোনো একটা হোটেলে ওর জন্য অপেক্ষা করবে। ও ফিরে এলে কলকাতা ফিরে যাবে একসঙ্গে। অতুলের শরীর একদম ভালো নয়। কোনোভাবে ওকে শিলিগুড়িতে নিয়ে যেতে পারলেই এখন রক্ষা। ভালো চিকিৎসার প্রয়োজন ওকে সুস্থ করতে হলে। আকাশ চলল পাহাড়ের দিকে। বাইক চলেছে নিজের ছন্দে, তবে রাস্তা সেরকম ভালো নয়। কোথাও ধসে গিয়েছে পাহাড়, আবার কোথাও কাদায় বসা রাস্তা। কাজ চলছে রীতিমতো রাস্তার বিভিন্ন জায়গায়। একটা বাজার এলাকায় পৌঁছে কিছু খেয়ে নিল আকাশ। টুকটাক ওষুধপত্র কিনল এবং শুকনো খাবার আর জলের বোতলও নিল। এরপর আর কোনো বাজার চত্বর নেই। তেমন কোনো বিপত্তি না ঘটলে পাহাড়ের ওপর পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। কারণ এতক্ষণ রাস্তা খারাপ থাকায় সেভাবে গাড়ির স্পিড তুলতে পারেনি। গাড়িতে গুগল ম্যাপটা সেট করা আছে। আজ কোজাগরি পূর্ণিমা। চাঁদের আলোয় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়ি পথে একা যেতে যেতে কত কি মনে পড়ছে। সম্পর্ক ভাঙার পর সিমির সঙ্গে যোগাযোগ রাখেনি কখনো। সিমি সম্পর্কটাও ভেঙেছিল শুধু এত দায়িত্ব নেবে না বলেই। মায়ের তখন নার্ভের জটিল রোগ ধরা পড়ল। আকাশের অফিসে কঠিন সময় চলছে। জবটা যে কোনো দিন নাও থাকতে পারে। তার উপর জলের মতো টাকা খরচ। এক এক করে ফিক্সডগুলো ভাঙতে হচ্ছে। নতুন ফ্ল্যাট নিতে গিয়েও নিতে পারছে না। সিমি এই কঠিন সময়ে পাশে থাকলো না আর। অসুস্থ মায়ের দায়িত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, সিমি এসব চায়নি। সিমি যে সরকারি বড় অফিসারকে বিয়ে করেছিল সেটা আকাশ জেনেছিল সিমির কাছে। জীবনে সব মেনে নিতে নিতে ওর অনুভূতিগুলোও কোথাও যেন জমাট বেঁধে গেছে। কিছু বলতে পারেনি। এই অবস্থায় মায়ের অসুস্থতা ওকে বড্ড নাড়িয়ে দিয়েছিল। আর কোনো কিছু মাথায় আসত না। ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে ফিরে এলো, সুস্থ হলো না মা। হঠাৎ আরো এমনভাবে শরীর খারাপ হলো যে আর বাঁচানো সম্ভব হলো না কোনো মতেই। কথাগুলো ভাবতে ভাবতে বিপত্তি আবার। বাইকের ব্যাটারি গেল বসে। কোনোভাবেই আর সেলফ স্টার্ট হয় না। এই জায়গায় বাইক ঠিক করার কোনো উপায় নেই আর। আকাশ চিন্তায় পড়ল। ওদিকে পাহাড়ে সন্ধে নামছে। গন্তব্য এখনো দেরি।
সামনে এক জায়গায় কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে শুরু করেছে। নিমেষে আকাশের মন আনন্দে ভরে উঠল। মনে মনে ভাবল, বাধার নামই তো জীবন, আর থামব না, দেখি কোথায় শেষ। আবার চলতে শুরু করলো সে পাহাড়ি পথে। যত ওপরে ওঠে গাঢ় হতে শুরু করে রাত। চাঁদের আলো ছাড়া পথে আলো নেই কোনো। তার উপর পাহাড়ি পথে চালানোর অভ্যেস নেই। সাবধানে এগোয় আকাশ। আঁকা বাঁকা খাড়া পথ, ওপার থেকে একটা গাড়ি চলে এলে মহাবিপদ। সামনেই একটা বাঁক, তার আগেই আবার থেমে গেল বাইকটা। আকাশ চেষ্টা করছে সমানে, কিক দিচ্ছে, কিন্তু চালু হচ্ছে না কিছুতে। আকাশ পেছন ফিরে তাকায়। কিছু দূরে একটা গাড়ি আসছে, তার আলো দেখতে পায় জোরালো। কিন্তু এবার কি হবে? এই সরু বাঁকের রাস্তায় ওকে যেভাবে হোক স্টার্ট দিয়ে গাড়িটাকে একপাশে সরাতেই হবে। শরীরটাও তো বড্ড ক্লান্ত। বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। পেছন থেকে হর্নের আওয়াজ যত তীব্র হচ্ছে, আকাশের মাথা কাজ করা তত বন্ধ করে দিচ্ছে। মাথায় আসছে না কি করে চালু করবে বাইকটা। বিপদে পড়লে যেমন অনেক সহজ কাজও কঠিন বলে মনে হয়, আকাশেরও ঠিক তেমনই মনে হচ্ছে। একটা উপায় বের করতে পারছে না। গাড়িটা একেবারে কাছে, মুখের ওপর আলো এসে পড়ল আকাশের। চোখ বন্ধ করে ফেলল আকাশ। নিমেষের মধ্যে মনে হলো কে যেন ওকে একটা হ্যাচকা টানে সরিয়ে দিল রাস্তার একপাশে। বাইকটা পাহাড়ের দিকটায় ছিটকে পড়ল। মাঝখান দিয়ে গাড়িটা চলে গেল হুশ করে। আকাশকে কেউ যেভাবে হ্যাচকা টানে পাশে সরিয়ে আনলো, তাতে প্রথমটায় কিছুতেই নিজের ব্যালেন্স ঠিক করে রাখতে পারল না সে। অথচ পরিষ্কার বুঝতে পারছে ওর পা দুটো রাস্তার পাশ ঘেঁষে ঝুলছে। শরীরটা সম্পূর্ণভাবে কেউ শক্ত করে ধরে আছে, যাতে কোনোভাবেই নিচে না পড়ে যায়। আস্তে আস্তে চোখ খুলল আকাশ। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল মায়ের মুখ। মা ধরে আছে ওর দুটো হাত। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে সেই ছায়া মূর্তির দিকে। কি অপূর্ব লাগছে মাকে দেখতে, ঠিক সেই ছোটবেলায় যেমন লাগতো। আকাশ পরিষ্কার বুঝতে পারছে এই কদিনে যা যা ঘটেছিল, সমস্ত বিপদ থেকে মাই রক্ষা করে গেছে। কটেজের সেই বিষধর সাপই হোক কিংবা ওই বাড়িটার ঘটনা, আজ মৃত্যুর মুখ থেকেও তাকে বাঁচিয়ে আনলো সেই শক্তি। আকাশের সমস্ত শরীর নিস্তেজ হয়ে আসছে। চোখ বন্ধ করল আকাশ। তারপর আর কিচ্ছু মনে নেই। হুঁশ ফিরল গোটা একটা দিন পর। হাসপাতালের বিছানায় নিজেকে শুয়ে থাকতে দেখল আকাশ। চোখ মেলতে নার্স খবর দিতে গেল ডাক্তারকে। নার্স যখন ফিরে এলো, তখন ওর সঙ্গে রাহুল আর জিগ্নেশ। ওদের দেখে উঠে বসার চেষ্টা করলো আকাশ। কথা বলতে এখনো বেশ কষ্ট হচ্ছে। ঠোঁটের পাশটা কেটে গেছে, মাথাতেও চোট লেগেছে, মাথায় ব্যান্ডেজ। আকাশকে উঠে বসতে সাহায্য করলো নার্স। জিগ্নেশ বলল, তোকে যেখান থেকে রেস্কিউ করে তার সামনের বাঁকে একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি ব্রেক ফেল ছিল, ওটা জাস্ট পাহাড় থেকে পড়ে যায়। তোর বাইকটা তার জাস্ট আগেই পাহাড়ের গা ঘেঁষে পড়েছিল রাস্তার এক ধারে। ফোনটাও পাশেই পড়েছিল। তোকে যারা এখানে অ্যাডমিট করেছে তারা ওটা লোকাল পুলিশকে জমা দিয়েছে। তারপর সেখান থেকেই আমাদেরকে কল করে ডেকে এনেছে। তাহলে আমি বাঁচলাম কি করে? তোকে রাস্তার পাশের খাদে পাথরের উপর পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকেই তোকে রেস্কিউ করা হয়। সেদিন কি হয়েছিল বলতো? জিজ্ঞেস করল রাহুল। আকাশ চুপ করে থাকে। কিছু ঘটনার যে কোনো ব্যাখ্যা হয় না। কি বলবে? মায়ের কথা আদপে কেউ বিশ্বাস করবে?
কিন্তু সেদিন যে ও পরিষ্কার দেখেছে যে মাই ওকে বিপদ থেকে উদ্ধার করেছিল। শুধু বলল, কপালে ছিল তাই বেঁচে গেছি। আর একটু চুপ করে থাকার পর বলল, আচ্ছা, আমাকে ডিসচার্জ দেবে কবে? কাল। কেন? না, কলকাতায় ফিরে মায়ের শ্রাদ্ধ শান্তির কাজটা সেরে ফেলবো। কখনো তো এইসব মানি না, তাই কোনো কিছু করিও নি। তাই জন্যই হয়তো মা সংসারের মায়াটা ছাড়তে পারছে না। কিছু বিষয় হয়তো এমন আছে জানিস, মন থেকে মানতে না পারলেও সেগুলো করতে হয়। আমাকেও মায়ের কাজটা সেরে ফেলতে হবে, তারপরে সব শান্তি। জিগ্নেশ আর রাহুল মুখ চাওয়াচাওয়ি করল, কিছুই বুঝতে পারছে না। শুধু এটুকু পরিষ্কার যে আকাশ ওদের থেকে কোনো কিছু লুকিয়ে যাচ্ছে। বিশ্বাসের পরে যেখানে আর কোনো যুক্তি খাটে না, সেখানে সব বিপদ থেকে বাঁচাতে শত দূরে চলে গেলেও মারা হয়তো সন্তানের কাছে আসে। আগে থেকে বুঝতে পারে সন্তানের বিপদ আছে। সংসারে থাকতে যেমন নিজের কথা ভাবেনি, এখন শরীরটা চলে গেলেও এই মায়াটা ছেড়ে যেতে পারছে না। আমাকে তাকে মুক্তি দিতে হবে ভাই, আমাকে তাকে মুক্তি দিতেই হবে। যে ঘরে আকাশ ছিল তার জানলা দিয়ে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। পাহাড়ের সারি হাতছানি দিয়ে ডাকছে, হয়তো আবার কখনো আসবে। সব বাধা কাটিয়ে ফিরে ওকে আসতেই হবে আবার পাহাড়ের কাছে। তার আগে যা কিছু ব্যাখ্যায় নেই, সেই অবিশ্বাস্য জগৎ থেকে মুক্তি দিতে হবে তার মায়ের আত্মাকে। শুনছিলে মায়াপথ, লেখিকা সবর্ণা চট্টোপাধ্যায়। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল তমাল, কৌশিক, নীল, অর্ণব, রিতম, অভ্র, অস্মিতা এবং আমি রণদীপ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনায় ছিল স্মিতা। বিশেষ সহযোগিতা লিও। আর যে পোস্টারটা তোমরা দেখছো, এটা ডিজাইন করেছে আর্ট যোগী। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই লিখে জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা। আমরা আসছি পরের সপ্তাহে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো। ধন্যবাদ।